তোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে। এই যে শূন্য হৃদয়, এটার সঙ্গে পদ্মার কানেকশনটা উনি কিভাবে পেলেন, কিভাবে করলেন? তার সুরের মধ্যে একটা গভীরতা আছে। এখন অনেকে তো আসলে বলে যে মিউজিক আসলে করলে সময় নষ্ট। না, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। একজন মানুষ যিনি শব্দকে বদলে দিয়েছিলেন বিদ্রোহে, গানকে করেছিলেন অস্ত্র, আর মানবতাকে রেখেছিলেন সবচেয়ে ঊর্ধ্বে। বলছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা। তার জন্ম জয়ন্তীতে তার গান, তার দর্শন, তার জীবন সব কিছু নিয়ে আলোচনা করতে আজ বণিক বার্তা স্টুডিওতে আছেন খুবই বিশেষ একজন অতিথি, আমার খুবই প্রিয় সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন ডক্টর প্রিয়াঙ্কা গোপ। আজকে আমরা তার কাছ থেকে নজরুল ব্যাপারে এবং বাংলাদেশের সার্বিক মিউজিক ইন্ডাস্ট্রি ব্যাপারে অনেক কিছু জানবো। বণিক বার্তা স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কেমন আছেন, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, একটু সেটা দিয়ে শুরু করি। ভালো আছি, এবং ব্যস্ততা যাচ্ছে আমার বিভাগ, সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অবশ্যই নিজের গান, সংসার। নজরুল জয়ন্তী যেহেতু, আপনি নজরুল সঙ্গীত শিল্পী, আপনার কণ্ঠে আমরা নজরুলকে শুনে আরও গভীরভাবে অনুভব করেছি অনেক সময়। সেই জায়গা থেকে বলি যে উনি বিদ্রোহী কবি, কিন্তু ওনার গান গাইতে গিয়ে আপনি কোনটা বেশি অনুভব করেন? বিদ্রোহ নাকি বেদনা নাকি মানবতা, কোনটাকে বেশি ফিল হয়? প্রথমত আমি যখন তার গান গাওয়ার সুযোগ পাই, যখন গাই বা চর্চা করি, আমি প্রথমে তার যেই জিনিসটা আমাকে সব থেকে বেশি টানে সেটা হচ্ছে ডেপথ অফ টিউন। তার সুরের মধ্যে একটা গভীরতা আছে। সুর মানে কনসেপশন এবং সেটার থ্রোয়িং, সেটার নানা চড়াই উতরাই কিংবা যে ডাইমেনশনগুলো আছে, সেটা প্রথমত আমাকে ভীষণভাবে ভাবায় যে একটা গানের মধ্যে এত ডাইমেনশন কিভাবে আসে। তো প্রথমত সুরে ডুব দেওয়ার চেষ্টা করি এবং গাইতে গাইতে কথাগুলো উপলব্ধি করি, এবং সেই সুরের ডেপথের সাথে তার কথার যেই ডেপথ কিংবা কথার যে গভীরতা, সেটার একটা চমৎকার সমন্বয়। আমার কাছে মনে হয় আমি আলাদা করে মানবতা, প্রেম, বিদ্রোহে যাব না, আমি শুধু গভীরতার কথা বলবো। যে এই মানুষটা তার জীবনের এত কিছু পার হয়ে এই গভীরতাগুলো কি করে ধরেছেন, কিভাবে সময়ের মধ্যে আবদ্ধ করেছেন, এটা আমাকে ভীষণভাবে ভাবায়। আমাদেরকেও ভাবায়, কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে যেই গভীরতার কথা বললেন, যারা নজরুল সঙ্গীত গান কিংবা নজরুল সঙ্গীত শিখতে চান, গাইতে চান, তার জন্য এটা ধরা কত কঠিন, নজরুল সঙ্গীত গাওয়া কত কঠিন? নজরুল সঙ্গীত আসলেই গাওয়া কঠিন। এই কারণে কঠিন কারণ ওনার গানে আসলে শাস্ত্রীয় সঙ্গীতের একটা প্যাটার্ন আছে, ওইটারই মানে বিভিন্ন প্রত্যক্ষ, মানে একদম সরাসরি প্যাটার্ন ইউজ করেছেন, কখনো একটু আত্মীকরণ করে করেছেন, আবার সহজ সুরের গানও আছে, নেই যে তা বলবো না, কিন্তু অধিকাংশ গানে যে গানগুলো নজরুল সঙ্গীত বললে আমরা আসলে যে গানগুলো বিশেষভাবে বুঝি, তো সেই গানগুলো আয়ত্ত করতে গেলে তাকে শাস্ত্রীয় সঙ্গীতের উপর একটা দখল থাকতে হবে, কিংবা সেই বোধটা থাকতে হবে, এবং কণ্ঠে সেই ব্যাপারটাও থাকতে হবে। এই সবগুলো যখন একসাথে ম্যাচ করে, তখন আসলে গাওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়। নয়তো আসলে শিল্পীকে একটুখানি কষ্ট করতেই হয় নজরুল সঙ্গীত গাইতে গেলে। আপনাকে কতটুকু কষ্ট করতে হয়েছে সেই গল্পটা একটু জানি। মানে গান শেখাটা কত ছোট বয়স থেকে শুরু হয়েছে নাকি বড় হওয়ার পরে? ছোটবেলা থেকেই শুরু। ছোটবেলা বলতেও একদম খুব ছোট, 4-5 বছর ওরকম নয়। আমার 9-10 বছর এরকম থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা শুরু হয়। তার আগে বাসায় আসলে বড়দি গান শিখতো, ওটা শুনে শুনে শেখা। পাশের বাসায় গান শিখতো, সেখানে গ্রিল ধরে ঝুলে ঝুলে শুনে শুনে শেখা, এগুলো ছিল। আর আমি আমি টাঙ্গাইলে বড় হয়েছি। টাঙ্গাইল ইজ মাই সেকেন্ড হোম, আমি সবসময় বলি, যদিও আমি গাজীপুরের মেয়ে, তারপরেও তো সেখানে আমি উদীচী শিল্পী গোষ্ঠীতে গান শেখা শুরু করেছি ছোটবেলায়। এরপরে দীর্ঘদিন শেখার পরে ওস্তাদ আনন্দ চক্রবর্তী, উনি সেখানে শেখাতেন। তারপরে ওনার কাছে আলাদাভাবে এককভাবে তালিম নেওয়া শুরু করি। নজরুল সঙ্গীত বা নজরুলের কবিতার কথাও যদি বলি, লেখার কথাও যদি বলি, এখন যেহেতু আপনি শিক্ষক, এখনকার জেনারেশনের বাচ্চাদেরকে আপনি পড়াচ্ছেন, খুবই ফাস্ট জেনারেশন বলা হয়, আমরা খুবই ফাস্ট রিয়্যাক্ট করি, আমরা চাই রিয়াকশনও খুবই ফাস্ট চাই। এরকম একটা সময়ে নজরুলের গান কিংবা ওই গাম্ভীর্য ধরাটা কি ওদের জন্য অনেক কঠিন হচ্ছে, বা
আপনারা যারা শিক্ষক শেখাচ্ছেন বা নজরুল সঙ্গীত গান, আপনারা কি তাদের কাছে পৌঁছতে কষ্ট হচ্ছে কিনা? আমার কাছে মনে হয় একটু স্ট্রাগল আমাদের করতে হয় শুরুতে। কেন স্ট্রাগল করতে হয়? কারণ ওই যে বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কিংবা কাজী নজরুল ইসলামের মতো বা আমাদের পঞ্চকবির মধ্যে আরও যে বাকি ৩ কবি রয়েছেন কিংবা লালনের গান, যেটাই বলি না কেন, তাদের যে দর্শন, তাদের যে সৃষ্টির গভীরতা, সেই জায়গাটা এখন বর্তমান প্রজন্মে যেটা হয়েছে, হয়তো অধিকাংশই আমরা যে শিক্ষার্থী পাই তারা ওয়েল ট্রেইনড না মিউজিকের উপরে, হ্যাঁ। ফলে যারা ওয়েল ট্রেইনড না, বেসিক কিছু হয়তো জানা, তো তারা হুট করে উচ্চশিক্ষা সঙ্গীতে নিচ্ছে, তো ওদের ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হয়, বোঝাতে হয় ব্যাপারগুলো, জানাতে হয়। এটা একটা সময় আমাদেরকে মানে নিতে হয় ওদের সাথে এটা ইউজ টু হওয়ার জন্য। আর যারা প্যাশনেটলি গান শেখে, প্রাতিষ্ঠানিকভাবে নয়, কোনো সঙ্গীত বিদ্যালয়ে কিংবা কারো কাছে পার্সোনালি শেখে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই স্ট্রাগলটা করতে হয় না। আর একটা বয়সের ব্যাপার তো আছে, আমি এটা খুব পার্সেন্টেজ কম থাকে যে আমার 15-16 বছর বয়সে তাদের যে রচনা, 40 বছর 30 বছর বয়সের তাদের উপলব্ধির যে রচনা, সেইটা তো আসলে আমরা চাওয়াটা ঠিক নয়। ওই গভীরতা ধরতে গেলে তাকে ওই বয়স পর্যন্ত যেতে হবে। আমি ওদের কথাও বলছি না, আমি আমার কথাই বলছি। আমরা 127তম জন্মদিন পালন করছি তো এবারে কাজী নজরুল ইসলামের, তো 127তম বছর পালন করছি, কিন্তু তার যেই রচনা আসলে তার 42 বছর পর্যন্ত আসলে তার মূল সমস্ত কিছু রচনা, তারপর তো কবি নীরব হয়ে গেলেন। তো এই যে তার 30 থেকে 40 বছর বয়সের, বা আমরা ধরতে পারি আসলে তার ম্যাচুরিটি আরো আগে থেকে এসছে, তো সেই সময় কালটা ধরে এক্সট্রা অর্ডিনারি আসলে। এটা এই মেধা আসলে সরাসরি ঈশ্বর প্রদত্ত না হলে এই সম্ভব না। তো এই যে উনি ধরে রেখেছেন, বা ওই সময়কার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে উনি যে রচনাগুলো করেছেন, সেইটাকে ধরতে হলে, বুঝতে হলে আমার ওই প্রেক্ষাপটটাকে আগে জানতে হবে, বুঝতে হবে, সেটা উপলব্ধি করতে হবে, তারপর আমি তার রচনাগুলো ধরতে পারবো। কারণ আমি প্রেমের কথায় যদি আসি, আধখানা চাঁদ হাসিছে আকাশে, আধখানা চাঁদ নিচে, প্রিয়া তব মুখে ঝলসেছে, অর্থাৎ মানে প্রিয়তমকে, আমার প্রিয় মানুষটিকে আমি চাঁদের সাথে তুলনা করছি। তো সেই চাঁদের সাথে তুলনা করলেও আমি কিছুটা চাঁদের জন্য রেখে দিয়েছি, বাকিটুকু আমার প্রিয়ার মুখে দেখছি। তো এইটুকু বুঝতে হলে আপনাকে তো, আপনি 15-16 বছর বাচ্চাটাকে বা 20 বছরের বাচ্চাটাকে কিভাবে বোঝাবেন? তো সময় লাগে, এটা কখনোই আমি নেগেটিভলি দেখি না। একটা সময় আসলে হবে, যেটা আমি এখন আমি গাইতে গেলে তার আগ পর্যন্ত কথা উপলব্ধি কম করতাম, সুরটা বেশি উপলব্ধি করতাম, এখন আমি কথা বোঝার চেষ্টা করি। যেহেতু প্রেমের কথা এলো নজরুলের, একটু আপনার কাছে জানতে চাই যে আজকের আমাদের এখনকার যে ধরনের শ্রোতা আছে, যারা গান গাইতে চান তাদের তো একটা পথ পার হয়ে যেতেই হবে, শ্রোতা যারা আছেন, কোন দিকটার সাথে আপনার মনে হয় যে নজরুলের কোন দিকটার সাথে মানুষ কানেক্ট করতে পারে, ওই বিদ্রোহী সত্তার সাথে নাকি প্রেমিক নজরুলের সাথে? আমার কাছে মনে হয় যে আসলে আমরা তারুণ্যের কবি বলি তো কাজী নজরুল ইসলামকে, এবং বাচ্চাদের সাথে তার ইন্টারাকশনটা হয় দুভাবে। এক হচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, আরেকটা হচ্ছে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এই যে দুটো সত্তা দিয়ে বাচ্চাদের সাথে ইন্ট্রোডিউস কাজী নজরুল ইসলামকে আমরা করি, তো ওইটাকেই খুব দ্রুত বাচ্চারা ধরে করে। তার মানে আমরা বিদ্রোহী নজরুলকেই খুব দ্রুত অ্যাডাপ্ট করি আর কি, বা তরুণ প্রজন্ম এটি খুব দ্রুত অ্যাডাপ্ট করে। আর প্রেমে তো একটু গভীরতা আছে, আমার মনে হয় সেটা অ্যাডাপ্ট করতে আর একটু সময় ওদের লাগে। কাজী নজরুল ইসলামের আমরা জানি যে উনি একই সাথে হামনাত যেমন লিখেছেন, উনি শ্যামাসঙ্গীতও লিখেছেন। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে এই সময় যদি কাজী নজরুল ইসলাম থাকতেন, উনি কি এই দুইটা জিনিস একইভাবে করতে পারতেন বলে আপনার মনে হয়, নাকি এখন আমরা মানুষকে ক্রিটিক করি এত বেশি যে ওই ক্রিয়েটিভ সত্তাটাকে আমরা একটু ডিমোটিভেট করার চেষ্টা করি এখনকার সময়? সেরকম কি মনে হয় কিনা যে এখনকার সময় হলে হয়তো ওনার জন্য অনেক কঠিন হতো? দেখো, আমার মনে হয় না যে নজরুল যেই সত্তা নিয়ে কাজী নজরুল ইসলাম হয়েছেন সেখান থেকে উনি কখনোই আপোষ করবেন বা করা সম্ভব। কারণ যেই সময় উনি বিদ্রোহী রচনা করেছেন কিংবা আনন্দময়ীর আগমনে, ওইটা আরো ক্রুশিয়াল টাইম ছিল। তখন ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের একটা ক্রুশিয়াল টাইম। একটা সংবাদপত্রের সম্পাদক হিসেবে কোনোদিন সংবাদপত্র এটা ঘোষণা করতে পারে না আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই।
কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন। তার কতটা মানে নিজের আত্মবিশ্বাস, দূরদর্শিতা এবং সেই কি বলবো সাহস। সেই দুঃসাহস তার ছিল বলে সে পেরেছিল। সে একসাথে জাতের নামে বজ্জাতি কথা বলতে পারে, খোদার আরশ আসন আরশ ছেদিয়া কথা বলতে পারে, ভগবানের বুকে এঁকে দিই পদচিহ্ন বলতে পারেন। তিনি এই সময় তো ভয় পাওয়ার কথা না। তাকে তো কাফেরও বলেছে, হ্যাঁ, বলেনি? অনেকে আবার বলেছে। অনেকেও বলেছে যে না উনি হিন্দু ধর্মের দিকে চলেছে, বলেছে। এই সমস্ত কিছু তাকে ফেস করে আসতে হয়েছে, কিন্তু তাকে কেউ দমাতে পারেনি। এখনো পারতো না পারতো উনি না যদি থাকতেন। বলে মনে হয়। যেহেতু এই সময় নিয়ে আমরা একটু বেশি কথা বলছি, নজরুল ইসলামকে নিয়ে অনেক গবেষণা হয়েছে। দেখা গেছে যে অনেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতের কথা বলি, সেখানে অনেক ভালো ভালো গবেষণা হয়েছে। আপনি যেহেতু পড়াচ্ছেনও, ওই দিকটাতেও আছেন। আমাদের এখানে নজরুল নিয়ে কি যথেষ্ট গবেষণা হয় বা করার কি সুযোগ রয়েছে? কেন গবেষণা হচ্ছে না বেশি বেশি? গবেষণা হচ্ছে এবং ওপার বাংলার থেকে আমাদের দেশে গবেষণা বেশি হচ্ছে। আচ্ছা। বেশি হচ্ছে এই সেন্সে, কারণ আমাদের এখানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বা সঙ্গীত বিষয়ক প্রাইভেট ইউনিভার্সিটি, শুধু পাবলিক নয়, কিংবা কলেজগুলোতে কাজী নজরুল ইসলাম আলাদা করেই পড়ানো হয়। আচ্ছা। তো যেখানে বিষয় হিসেবে কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়াশোনা হচ্ছে, সেখানের গবেষণার জায়গাটাও বা ক্ষেত্রটাও কিন্তু বড় বড়। হয়। এবং আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ নিয়ে বলতে পারি, সেখানে প্রতি বছরই কম করে হলে এমফিল পিএইচডিতে 4-5 জন করে ছেলেমেয়েরা কিংবা মাস্টার্স লেভেলে কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছে। সেটা তো অবশ্যই ভালো কথা। যেহেতু বিভাগের কথা এলো, একটু জানি যে আমাদের মিউজিক ডিপার্টমেন্ট, থিয়েটার ডিপার্টমেন্ট বা ফিল্মের কথা যদি বলি, প্রচুর ছাত্রছাত্রীরা পড়তে আসছে খুব স্বপ্ন নিয়ে। তাদের ভবিষ্যৎ কি? আমাদের বর্তমানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কেমন দেখছেন? এখন বর্তমান কেমন দেখছেন? বর্তমান তো আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় অনেক বেশি, কারণ ফিঙ্গার টিপে আসলে ইন্ডাস্ট্রি চলে এসছে পুরো বিশ্ব, একটা মোবাইলে ক্লিকে অনেক কিছু হয়ে যায়। তো সেইখানে চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ তোমার কাছে আসলে মুক্ত বাজার। তো মুক্ত বাজারে কে কোনটা নেবে, কে কোনটা শুনবে, মানে এখন শুধু তোমার গানের সাথে আমার গানের প্রতিযোগিতা না। না, এখন তোমার গানের সাথে আমার ইউরোপীয় মিউজিকের তুলনা চলে আসে। সেই জায়গা থেকে একটা অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি পুরো বিশ্বের ইন্ডাস্ট্রি, শুধু বাংলাদেশের নয়। আর বাংলাদেশের ক্ষেত্রে কি বলবো, মানে ইন্ডাস্ট্রিটা আসলে সেইভাবে এখন বলতে পারি কিনা সেটা আমার একটু মাঝে মাঝে টেনশন হয় এই কারণে। কারণ ইন্ডাস্ট্রি মানে তো সেটার সঙ্গে আর্থিক সংযোগ, আর্থিক সংযোগ মানে সেটা সরকারের জিডিপির সাথে সংযোগ, মানে আমার আদান প্রদানের একটা ব্যাপার থাকবে। তো সেটা সঙ্গীত শিল্পী মানে সঙ্গীত বিষয়টিকে আসলে পেশা হিসেবে স্বীকৃতি না দিলে তো সেটা আসলে আমরা ইন্ডাস্ট্রির মধ্যে ফেলতে পারি না, যে তুমি অ্যাজ অ্যান আর্টিস্ট কি তুমি গভর্নমেন্টকে পে করছো কিনা। তো অ্যাজ অ্যান আর্টিস্ট যদি গভর্নমেন্টকে পে করতে যাও, সেই আর্টিস্ট হিসেবে তোমার পেশার স্বীকৃতি আছে কিনা। তো এগুলো অনেক কিছু একটা টানতে গেলে আরেকটা চলে আসে। তো আমি বলবো ইন্ডিভিজুয়াল মিউজিক বাংলাদেশে হচ্ছে, এবং প্রোডাকশন হাউসগুলো মিউজিক নিয়ে কাজ করছে, সেটাকে আমরা বলি আসলে যে মিউজিক ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে আমি বলবো এখন একটু স্ক্যাটার্ড পজিশন। আচ্ছা। স্ক্যাটার্ড পজিশন এই ক্ষেত্রে নতুন নতুন অনেক গান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু কিছু পার্টিকুলার জিনিসই আসলে সামনে আসছে। সবটা পুরো ভাস্ট যেই বাংলাদেশের সঙ্গীত চর্চা, সেখানে রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান, মূল ধারার লোকসঙ্গীত, তারপর ফিউশন লোকসঙ্গীত তো আছেই, এই সবটা মিলে, কিংবা আধুনিক ব্যান্ড, জ্যাজ, পপ ধারার যে গানগুলো আছে, সব কিছু মিলে এখন এটা বাদ দিয়ে আমি যদি একদম লোকজ সংস্কৃতিতে চলে যাই, পালা গান হচ্ছে, পুঁথিপাঠ হচ্ছে, এগুলো সঙ্গীতেরই অংশ। 1-2 বা 4-5টা বিষয় ভিত্তিকের এক্সপোজার আছে, বাকিগুলোর কোনো এক্সপোজার নেই। আমরা কি করতে পারি? আমরা কি কি উদ্যোগ, ছোট ছোট উদ্যোগ নিয়ে শুরু করতে পারি এদের জন্য, যারা খুব স্বপ্ন নিয়ে একটা বিভাগে পড়তে আসছে, যে আমি এটাতে পড়তে আসছে কিন্তু হয়তো এটা ভাবছে না যে এইটাই আমার ক্যারিয়ার হবে, এরকম ভাবতে পারছে না, ওদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য আমরা কি করব? প্রথমত হচ্ছে ওদের কাছে পৌঁছে দেওয়া যে আসলে এই বিষয়গুলো, পারফর্মিং আর্টস পড়ে আমাদের কি কি জায়গায় আমরা যেতে পারি। প্রথমত মূল জিনিস থাকবে অবশ্যই প্যাশন। প্যাশন ক্ষেত্রে এই প্যাশনকে আমি কাজে লাগাবো, মানে আমি শিল্পী হব বা আমি পারফর্মার হব। আদার দ্যান দ্যাট তুমি
ইন্ডাস্ট্রি চিন্তা করলে সেখানে মিউজিক রিলেটেড, ইন্ডাস্ট্রিতে মিউজিক রিলেটেড যা যা কাজ হয় সেগুলোতে মিউজিকের স্টুডেন্টদের ইনভলভ হওয়া, সেটা মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া হতে পারে, ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে। আবার ধরো অ্যানিমেশনের কাজ চলছে, সেটা তোমার ভিজিএম করতে হচ্ছে, চলচ্চিত্র তো করতেই হচ্ছে, বা তুমি ক্রিটিক হলে সঙ্গীত সমালোচক, এই জায়গাটা একদমই ফাঁকা আমাদের, হ্যাঁ নেই তেমন। তো অনেকগুলো ক্ষেত্র আছে। আবার যদি তুমি টেলিভিশনেও কাজ করতে চাও, টেলিভিশনে কাজ করলে তোমার ধরো লাইট সেট অনেক কিছু আছে, সেখানে একজন মিউজিক্যাল পার্সন যদি থাকে সেই ক্ষেত্রে তাদেরও অনেকটা কাজ করার স্কোপ তৈরি হবে, কারণ ওই সেন্সটা কাজে লাগানো মূল কথা হচ্ছে সেটা। বা আমরা যখন, তুমি জানবে কিনা, আর্কিটেকচার যারা মানে আর্কিটেক্ট হয় বা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে, তাদের কিন্তু মিউজিক অ্যাপ্রিসিয়েশন একটা কোর্স রাখে। কেন রাখে? সেটা রিলেটেবল বলেই কিন্তু রাখে। তো মিউজিক সেন্সটা খুব বেশি কাজ করে। বা যারা দেখবে, জিজ্ঞেস করবে বড় বড় আর্টিস্ট যারা ছবি আঁকেন, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারা মিউজিক বাজিয়ে নেয়। অনেক সময় আমরা সাইকোলজিক্যাল নানান ট্রিটমেন্টে আমরা মিউজিক ট্রিটমেন্ট এন্ড অনেক কিছু আমরা শুনি যে ইদানিং এটা মেডিকেলে, এটা যাচ্ছে। হ্যাঁ, তুমি এদিকটা শেষ করে নিয়ে তারপর ধর তুমি যদি ফ্যাশন শো করছো বা তুমি একটা ফটো শুট করছো, আমার তো মনে হয় না যে মিউজিক ছাড়া সম্ভব হয় না পোজ দেওয়াটা, মিউজিকটা হয়তো সামনে আসে না, কিন্তু তোমার লাগবেই। তো এই সেন্সটা যে আমার আর্টিস্টের মুড ক্রিয়েট করতে হলে আমার কোন মিউজিকটা আসলে দরকার, তো এইটা গেল। আর এখন আমি আবার এদিকে মেডিকেলের দিকে চলে আসি, যে এখন মিউজিক থেরাপি হচ্ছে, অনেক হচ্ছে। তুমি সেদিনও একটা জায়গা বললাম যে তুমি সাইকোলজিস্টের কাছে যাও, কোনো একটা, এখন তো মানসিক সমস্যা চরম আকার ধারণ করেছে, কারণ এটা একটা ব্যাধি। এমন না যে তুমি আমাকে খারাপ কথা বললে আমি মানসিকভাবে, এটা তো আছেই, কিন্তু এটা একটা তোমার ব্লাড প্রেশার বা এরকম, এটা একটা মানসিক শরীরে নানা, হ্যাঁ, এটা মনের অসুখ। তো এটা মানুষ আগে যেটা তুলনামূলকভাবে বাড়ছে, সময়ের মানুষ স্ট্রেসফুল লাইফ হয়ে যাচ্ছে, খাবার দাবার সবটা মিলে। তো সেখানে গেলে কিন্তু তোমাকে ডক্টর কিন্তু বলবে যে আচ্ছা, ওর রেগুলার জীবনযাপন যেরকম করে তার সঙ্গে অবশ্যই আপনি ওকে আদার্স অ্যাক্টিভিটিস, মানে সহশিক্ষা কার্যক্রম কি কি, মিউজিক, ডান্স, স্পোর্টস, কবিতা আবৃত্তি, হ্যাঁ, কারোর সাথে কথা বলা, এই সব কিছু আপনি ওকে ইনভলভ করতে হবে, কথা বলাতে হবে। কারণ তোমার পড়াশোনার বাইরে বাচ্চারা কি করছে? মোবাইল, স্ক্রিন টাইম, তো সবই তোর স্ক্রিন টাইম। একটা প্রিন্ট স্ক্রিন মানে আমাদের বইয়ের পাতা মুখস্থ করছে, আর একটা হচ্ছে ডিজিটাল স্ক্রিন, এখানে কি আসে না আসে আমরা কিচ্ছু জানি না। তো এই বাচ্চা, ও ব্রেনে কত প্রেশার নেবে? তো ব্রেনকে রিল্যাক্স করতে হলে তোমার ডোপামিন রিলিজ, এটা তো এখন মোটামুটি প্রচলিত একটা শব্দ, সবাই জানে। তো এটা রিলিজ করতে গেলে তোমাকে রিল্যাক্সেশন লাগবে ব্রেনের। ওকে কার্যক্ষম করতে হলে, ওর এই নিউরনগুলোকে পুরোপুরি সচল রাখতে হলে তোমাকে অবশ্যই ক্রিয়েটিভ কিছু করতে হবে। কিছু ভালো লাগছে, তুমি সারা ঘর জুড়ে আঁকো না, তোমার রিলিফ লাগবে। তো এই যে বিষয়গুলো সবকিছুর সাথে কিন্তু কানেক্টেড। তাহলে তুমি যাও, আমি জানি না সবাই এই স্কুলগুলোতে যায় কিনা, স্পেশাল চাইল্ডদের যে স্কুল, ওখানে সরাসরি কথা পড়ায় না, কিন্তু কি করায় ওদের? আঁকা শেখায়, গান শেখায়, নাচ শেখায়, ইনস্ট্রুমেন্ট, কি ভালো ইনস্ট্রুমেন্ট বাজায়। তো কেন এটা? যাতে ওদের ব্রেইনটা আরো কর্মক্ষম হয়। তাহলে তুমি রিলেশনটা দেখো। এখন অনেকেই তো আসলে বলে যে মিউজিক আসলে করলে সময় নষ্ট। না, আপনি আপনার বাচ্চাকে যদি পড়ালেখায় আরো ভালো করাতে চান, মুখস্থ বিদ্যা নয়, ও বোঝে যেন জিনিসটা, বা এত প্রেশার পড়াশোনার, ওটা ব্রেন যাতে কালেক্ট করে রাখতে পারে, তার জন্য হলো ব্রেনকে রিল্যাক্স রাখতে হবে। বলতে বলতে আসলে হারিয়ে যাচ্ছে। এই যে এই জায়গাগুলো স্কোপ তৈরি করছে না, এখন কোন বাচ্চার জন্য কোন গানটা, সে কি কোন গানটা পছন্দ করছে, বা একটা পেশেন্ট, সেটা ব্লাড প্রেশারের পেশেন্ট হতে পারে, ক্যান্সারের পেশেন্ট হতে পারে, এটা বিদেশে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তারা তাদের মিউজিক ইন্ট্রোডিউস করে পেশেন্টদের ট্রিটমেন্ট দিচ্ছে, মানে পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। অবশ্যই মেডিকেশন তো নিতেই হবে, কারণ তুমি দীর্ঘ, নিশ্চয়ই আমি চাইবো যেন এখানে যারা, মানে কি বলবো, ক্যান্সার জয়ী যারা, সার্ভাইভাল পেশেন্ট, তাদের একটা ইন্টারভিউ করা। ওই সময় একটা শারীরিক কষ্ট তো মানুষের যায়, মেন্টাল যে ট্রমাটা যায়, সেইখান থেকে উত্তরণের কি কোনো পথ কেউ বের করে? ওইটার জন্যই কিন্তু মেন্টাল পিস রাখার জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে থাকা, শরীরের কষ্ট, এই তুমি তো 24 ঘন্টা একটা মানুষকে পাবে না তোমার সঙ্গে কথা বলার জন্য, ইম্পসিবল এখনকার সময়।
তুমি তাহলে তোমার নিজেকে আমি আমার কিভাবে গুজবাম্প হচ্ছে relax করব? তুমি নিজে আমি এই কষ্ট ভাবতেই পারি না। সবাইকে ঈশ্বর ভালো রাখুক, মানে এই সময়টা এই পিরিয়ডটা কিভাবে পার করে একটা পোস্ট ম্যাটারনিটি টাইমে বেবি হওয়ার পরে ওই 6টা মাস আমাদের কাটতে চায় না। অনেক ধরনের ইমোশনাল ইমব্যালেন্স এন্ড অনেকভাবে হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করে হ্যাঁ। ইমোশন ওই সময়। তো এই সময়টা অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি ইনভলভ হও, মিউজিক যদি ভালোবাসো, সিনেমা ভালোবাসো, নাটক ভালোবাসো, প্লিজ সেগুলো তো দেখো, জানো। প্লিজ তার বই সাথে পড়তে ইনভলভ পারি। হও। তো এইটার ক্রমশ বেড়ে চলছে। এই ক্ষেত্রগুলোর জন্য তো তোমার প্রপার মানুষ লাগবে, প্রয়োজন। এগুলোই কিন্তু ক্ষেত্র কাজ করার। এগুলো তো অবশ্যই ক্ষেত্র। আপনি বলছেন যে প্রয়োজন আমাদের দিন দিন বাড়ছে, সেই তুলনায় আমরা দেখছি চর্চা কমে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে ছোটবেলায় তো এভাবে শিখতাম বা জানালায় গ্রিলে ঝুলে ঝুলে শিখতাম, আমরা কিন্তু আগে এই কালচার দেখতাম যে একটা পাড়ায় একটা মহল্লায় একটা না একটা গানের ছোট স্কুল যেখানে বাচ্চারা গিয়ে একটু শিখতো, বা কারো না কারো বাসা থেকে হারমোনিয়ামের শব্দ আমরা শুনছি। ইদানিং কি কোনো কারণে মনে হয় যে এই চর্চাগুলো কমে গেছে, কম কমেই শুনি? গেছে, মনে হওয়ার কিছু নেই, আসলে কমেই গেছে। কেন কমে যাচ্ছে? সবাই সবটাই জানে, আর কারণ আমি এত গভীরে যেতে চাই না, কিন্তু কমে যাচ্ছে আসলে। প্রেশার, মানুষ পড়াশোনায় অনেক বেশি ফোকাসড, হয়তো ভবিষ্যৎ ভাবনায় ওই যে ফোকাসড। আগের প্রশ্নের সাথে রিলেট করছি যে কি হবে মিউজিক করে, গান করে, এটা থাকুক, যার ভালো লাগে আছে তুমি শোনো, গাও, তোমার মতো করে গাও, নিজের জন্য গাও। হ্যাঁ, তো এগুলো অনেক কিছুই ম্যাটার করে, আরো অনেক কিছু ম্যাটার করে, আমি এত ইন ডিটেলস আসলে আর অনেক বলতেও কিছু চাচ্ছি ম্যাটার না। করে। কিন্তু কেন আমরা মিউজিক করতে চাই, অনেক বড়, এতক্ষণ অনেকগুলো কথা অনেকগুলো বলে কারণ, ফেললাম। হ্যাঁ, তো আমরা জানলাম। প্রয়োজন, আচ্ছা নিজের জন্যই করেন, কিন্তু করেন করেন। প্লিজ। চর্চাটা অন্তত থাকুক। একটু নজরুল ইসলামের কথায় ফেরত আসি, যে আমরা অনেক সময় দেখি এই যে গতকালকে কোক স্টুডিওর একটা গান রিলিজ হয়েছে, আমরা নজরুলকে নিয়ে বা রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করবই মিউজিক নিয়ে। ফিউশন করার ক্ষেত্রে অনেক সময় যারা নজরুল সঙ্গীত শিল্পী আছেন, যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, অনেক সময় তারা ফিউশনটাকে মেনে নিতে চান না বা পরিবর্তনটাকে মেনে নিতে চান না। কিন্তু এখনকার জেনারেশন যারা আবার আছেন, তারা একটু চাই, একটু আমরা ডিফারেন্ট ভাবে আমার নজরুলকে আমি আমার মতো এক্সপ্লোর করবো, এরকম চাই। আপনি শিক্ষক হিসেবে এবং সঙ্গীতের মানুষ হিসেবে কিভাবে দেখেন ফিউশনের জায়গাটাকে? ফিউশন আমি একদম সরল কথায় বলবো, আমি অবশ্যই পজিটিভলি দেখি, সেটা যদি প্রপার ফিউশন হয়। তো ফিউশনের নাম করে ওই যে সবাই বলি না আমরা কনফিউশন, কনফিউশন তৈরি হওয়াটাই আসলে ঠিক না। এবং তার পেছনের মূল অন্তরায় কাজ করে হচ্ছে প্রপারলি মিউজিকটা না শেখা। আমি একটু জানলাম শুনলাম, আমার একটা ধারণা আছে, সেই ধারণার উপর ভিত্তি করে যারা ফিউশন করে, আসলে ব্যাপারটা ফিউশন হয় না, ওইটা একটা ঝামেলা হয়ে যায়। ওইটা না হয় নজরুল সঙ্গীত, না হয় রবীন্দ্রসঙ্গীত, না হয় মডার্ন, ওইটা একটা কি যেন হয়ে যায়। কিন্তু যারা প্রপার ওয়েস্টার্নটাও জানছে, আবার আমাদের বেসিকটাও জানছে, তখন যখন দুটোকে ব্লেন্ড করে, তখন সুন্দর শোনায়। কিন্তু কারণ এই যে দেখো, বিদেশি সুরের থেকে তো নজরুল ইন্সপায়ার হয়েছেন, রবীন্দ্রনাথ ইন্সপায়ার হয়েছেন। উনি বলেও গেছেন মূল গান ভাঙা গান, অর্থাৎ উনি সেটাকে ক্রেডিট দিয়েছেন। তো বলেও গেছে এই গান থেকে এই জিনিসটা আমি নিয়েছি, অ্যাডাপ্ট করেছি, এটা তৈরি হয়েছে। বাংলা হ্যাঁ। ওই সুরটাকে বাংলা ভাষার সঙ্গে, বাংলা সুরের সঙ্গে মিশে উনি নতুন একটা কিছু দিয়েছেন। এটা তো আমি বলবো ফিউশন আসলে। ওই সুরের সঙ্গে, বিদেশি সুরের সঙ্গে বাংলা ভাষার একটা মেলবন্ধন বা বাংলার একটা টোন, ফিউশন হলো তো বাংলাদেশের চাইনিজের মতো। হ্যাঁ হ্যাঁ, আমরা চাইনিজ ওই খাবার আসলে আমরা খেতে পারবো না, কিন্তু সেই চাইনিজের একটা ফ্লেভার, ফিউশন করে একটা আমরা ফিউশন বাংলা ডিশের সঙ্গে একটু, আচ্ছা এখানে একটু সস না দিলে ভালো লাগছে না, করছি তো। এই দুটো জিনিস জেনে যখন একসাথে হয়, তখন সেটা অবশ্যই অ্যাকসেপ্টেবল, কারণ তোমাকে তো সময়ের সঙ্গে যেতে হবে। হ্যাঁ। নতুন প্রজন্ম, ওদের কাছে আমাদের সংস্কৃতি তো বহমান, যে কোনো বহমান ব্যাপার মানে তার সঙ্গে নতুন সংযোজন হবে, কিছু বিয়োজন হবে, নতুন করে এগিয়ে যাবে, মূল মেরুদণ্ডটা ঠিক থাকবে। নাহলে তুমি নতুন জেনারেশনে, আমি সেই পুরোনো দিনের কলের গান চালিয়ে যদি এখনকার 10 বছরের বাচ্চাকে শোনে, ওরা নিতে চাইবে না, খুব স্বাভাবিকভাবেই। ওদের কাছে সাউন্ড ডিফারেন্ট, ওদের কাছে রিদম ডিফারেন্ট। ওইটা কি নতুন মোড়কে
ওদের কাছে উপস্থাপন করতে হবে। আর কোক স্টুডিওর কথা বললে আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে গানটার যে মুড, সেই মুডটা মাঝে মাঝে একটু চেঞ্জ করে ফেলে আর কি। সেই মুডটা যদি তারা চেঞ্জ না করে ফিউশনটা হ্যাঁ করে এই জিনিসটা থাকে আরো বেশি ভালো লাগতো। কারণ ধরো একটা গানের রচনার একটা প্রেক্ষাপট থাকে, যে আসলে এটা কোন প্রেক্ষাপটে কবি লিখেছেন, সেটার পেছনে হয়তো একটা খুবই ডিপ প্যাথোস কাজ করছিল, কিন্তু সেটা আমি খুবই লাইটলি, খুবই ফানি ভাবে, ফানি ঠিক বলবো না, খুবই চার্মিং একটা অ্যাপিয়ারেন্স দিলাম, তো সেটা কনফ্লিক্ট করে। তো এই জন্য যারা মূলধারার রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত চর্চা করেন তাদের কাছে এটা খারাপ লাগে আর কি। ওটা আমার কাছেও খারাপ লাগে, কিন্তু আমার কাছে অ্যাকসেপ্টেন্সটা ভীষণভাবে ভালো লাগে। যেই 4-5টা গানই তারা বের করছে, নতুন প্রজন্ম যে 8-10টা গান জানতো, তার সঙ্গে এই টাফ গানগুলোকেও তারা কিন্তু জানে যে এটা নজরুল সঙ্গীত, এটা সুন্দর। এটাই একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয়। কেউ না কেউ তো অন্তত একটা প্ল্যাটফর্ম তো অন্তত কাজ করছে। কোক স্টুডিও তো অনেক পুরনো গানও আমরা অনেক সময় দেখেছি যে তুলে নিয়ে আসছে। যেহেতু ফিউশন গানের ব্যাপারে কথা হলো, যেহেতু এআই এর সময় আমাদের চলছে এবং আমরা খুবই এআই ফ্রিক হয়ে যাচ্ছি দিন দিন। তো এআই কে অনেক সময় এআই দিয়ে আমরা মিউজিক বানাচ্ছি, অনেক সময় আমরা চরিত্র তৈরি করছি এআই দিয়ে। অনেক সময় দেখা গেছে যে কাজী নজরুল ইসলামকে বা রবীন্দ্রনাথকে আমরা এমন একটা অ্যানিমেশন করছি, এমন একটা কিছু এআই দিয়ে তৈরি করছি। এই জিনিসগুলো কি ওনাদের যেই আমাদের মধ্যে ওনাদেরকে নিয়ে যেই ধরনের আবেগ অনুভূতি আমাদের যাদের মধ্যে আছে, তাদেরকে কি আঘাত করছে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে, বা মনে হচ্ছে যে না এই এআই দিয়ে যে জিনিসগুলো হচ্ছে এগুলো করা ঠিক না? কারণ অনেক সময় আমরা দেখছি যে রবীন্দ্রনাথ এসে একটা কথা বলছেন নিজে, এরকম একটা ভিডিও তৈরি করা হচ্ছে, নজরুল এসে বলছেন। এই জিনিসগুলো কিরকম ইম্প্যাক্ট ফেলছে? এই জিনিসগুলোর ভবিষ্যৎ কিরকম দেখতে পান? খুব খারাপ। কারণ আমার কাছে মনে হয় না যে যার ভেতরে ন্যূনতম বোধ আছে কিংবা শিক্ষা আছে বা সংস্কৃতির ছিটে ফোটাও আছে, তারা এই ধরনের কার্যক্রম করবে। যাদের ভেতরে একদমই কিছু নেই, অন্তঃসার শূন্য, তারা এই ধরনের কাজ করতে পারে। মানুষকে, যে কোনো মানুষকে তোমার ছোট করে দেখানোর, নিচু করে দেখানোর অধিকার প্রথমত নেই। আর তার উপরে যদি আমাদের রবীন্দ্রনাথ হয়, আমাদের নজরুল হয়, আমাদের জীবনানন্দ দাশ হয়, আমাদের লালন সাঁই হয়, সেটা তো আরও আনএক্সেপ্টেবল। কিন্তু এগুলোর বিরুদ্ধে আসলে আমি জানি না কেন কেউ কিছু ইগনোর করে। ইগনোর করাটা একটা বেস্ট, কিন্তু এগুলো তো লক্ষ লক্ষ মানুষ দেখছে, ছড়াচ্ছে খুব ইন্টারনেটে, এবং তারাই দেখছে যারা আসলে শিক্ষার মধ্যে আছে। ঠিক হয়তো পড়াশোনা নিশ্চয়ই স্কুল কলেজে পড়ে, কিন্তু প্রকৃত শিক্ষা তৈরি হয়, বোধ নাই। তো এই বোধহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে না, দিন দিন বেড়ে যাচ্ছে, এবং সবার কাছেই তো আসলে এই ডিভাইসটা রয়েছে। এখন কি বলবো বলো, খুবই খুবই দুঃখের কথা। ওই জায়গাতেই যেতে হয় যে চর্চাটা যদি থাকে তাহলে হয়তো। কিন্তু এগুলোর বিরুদ্ধে আসলে অ্যাকশনে নামা উচিত। কোন কোন দেশে তো এআই কে ব্যান করে দিয়েছে। এটা তো ভিজুয়াল গেল। আর অডিওর কথা যদি বলি, আহা তুমি এআই দিয়ে কত গান বানিয়ে ফেলছে। কিন্তু এখন আস্তে আস্তে যেগুলো তোমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে তোমার একটা গান রেজিস্ট্রেশন করতে গেলে ওখানে যদি সামান্যতম এআইটা ওরা ডিটেক্ট করতে পারে, তাহলে তুমি সেটা রেজিস্ট্রেশন করতে পারবে না, এবং ওখান থেকে কোনো তোমার আর্নিং সোর্সও হবে না। তো এটা স্ট্রিক্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। আমি বলবো আপনারা বেশি বেশি যারা এআই দিয়ে কাজ করছেন, আপনারা করেন, ভালো কথা, একটা আইডিয়া নেওয়া যেতেই পারে। আমরা তো এআই আসলে পুরো বিশ্বই, পৃথিবী এখন এআই এর যুগ। কিন্তু এআই এর যুগ হলেও নিজের বিদ্যাটা খুব দরকার। নিজের বিদ্যাটা থাকলে কোনটা আমি করতে পারবো, কোনটা পারবো না, সেই বোধটুকু তৈরি হবে, এবং সেই সাথে এই কাজগুলো আপনারা ইজিলি এআই এর আর সহযোগিতা নিতে হবে না, নিজের মাথা খাটিয়েই আপনারা কাজগুলো করতে পারবেন। কি সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে না এখন, বলো তো। মানুষ এখন কিন্তু বুঝতেও পারে, হ্যাঁ, যে কোনটা এআই আর কোনটা এআই না, বুঝতে পারে, একটু বুঝতে পারছে। তো এটা পারবে, আরো সামনে আরো বুঝতে পারবে। ফলে যদি এআই নির্ভরশীল 100% হয়ে কেউ যায়, তাহলে সামনে তাদের দিন খুব খারাপ আসছে, না খেয়ে থাকতে হবে। কারণ মানুষ তোমাকে 100%, 50% প্রশংসাও তখন তোমাকে দিবে না। এই যে আমরা নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করছি, বা রবীন্দ্র জয়ন্তী এলে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আলোচনা করি, বছরের বাকি সময় আমরা আলোচনা খুব একটা করি না, ভুলে যাই। ডিজিটালি এআই এর বিষয়টা তো আমরা বাদ দিলাম, কিন্তু যেহেতু এখন ডিজিটাল দুনিয়াই হয়ে গেছে, ওই ডিজিটাল দুনিয়াতে নজরুলকে কিংবা রবীন্দ্রনাথকে মানে কোনো ধরনের এই যে আমরা যে ব্যাপারগুলোতে অবজেকশন
করলাম যে এই জিনিসগুলো করা যাবে না, না করেও এদেরকে ডিজিটালি তুলে আনার ক্ষেত্রে কি কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, বা আপনার কি মনে হয় যে যেহেতু মানুষ সারাটা মানে দিনের বেশিরভাগ সময় মোবাইলের স্ক্রিনে পার করে, তো আমার মনে হয় যে যে কোনো ধরনের বোধ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপায় এখন আপনার ফোনের স্ক্রিন বা ডিজিটাল। তো সেই জায়গায় কি রবীন্দ্রনাথ বা নজরুলকে আমরা একটু মনে করি যে না, যেটা হয় যে আমি যেহেতু কন্টেন্টের সাথে কাজ করি অনেক সময় এরকম শুনি যে রবীন্দ্রনাথের একটা গানকে ধরেন যে বানানোর আমরা একটা পরিকল্পনা করলাম, সর্বপ্রথম আসে যে এটা তো মানুষ শুনবে না, ওনার গান স্লো, ওনার গান কেন শুনবে, আমরা অন্য কিছু বানাবো, এরকম আসে। তো ওই জায়গাটা থেকে বের হব কি করে, কারণ ওনাদেরকে তো পৌঁছে দেওয়াটা খুব জরুরি, এবং আমাদের কাছে প্ল্যাটফর্ম আছে, সব কিছু আছে, আমরা পৌঁছাচ্ছি না কেন? সব কিছুর আসলে গোড়াটা সেই এক জায়গায়, যখন তোমার শিশু বিকাশ যখন থেকে শুরু হয়, শিশুদের বোধ যখন থেকে তৈরি হওয়া শুরু করে, তখনই তাদের এই সুন্দর জিনিসের সাথে পরিচয় করাতে হবে। কিন্তু আমাদের শিশুরা যখন বড় হয়, তারা তাদের বড় হওয়ার সময়টাই তারা খুব স্ট্রেসফুললি বড় হয়, ওটা আমরা সবাই ইগনোর করি। তার সঙ্গে পড়াশুনোর চাপ আছে, হুম, তার সামাজিক কিছু চাপ আছে। অনেক পরিবারেই দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বাচ্চারা দেখছে চোখের সামনে, এগুলো একটা কাজ করছে। তো এই, আর তার বাইরে হচ্ছে স্ক্রিন, তো তার স্ক্রিনে সবসময় খুবই লাউড কিছু দেখে, সেটা কার্টুন হতে পারে, কোনো ভিডিও হতে পারে, যেটা বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে। তো আমরা যে ভিডিওগুলো বাচ্চাদের দেখতে দিই, সেগুলোর মধ্যে প্রথমত মানে একদম শুরুটা বলছি, মানে প্রথম 4-5 বছর তো আসলে বাবা মায়ের কাছেই বাচ্চারা থাকে, কিংবা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ওদের সাথে থাকে, দাদা দাদি। তো সেইখানের ওই শুরুটা যেন একটু সুন্দর হয়। বাচ্চা ঘুমাতে গেলে যেন একটুখানি, আমরা বিদেশে কি বলে লুলাবাই বলে, আমরা ঘুম পাড়ানি মাসি পিসি গানটা গাই না, ফুলে ফুলে ঢলে ঢলে গানটা গাই না। কিছু খারাপ কাছে, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু পায়, খারাপ কিছু নেই তো। এটার যেই সুরের একটা দুলুনি আছে, বাচ্চাটা খুব সুন্দর এর সঙ্গে সঙ্গে ইউজড হবে। তারপরে আমরা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে হয় এমন রঙিন পাখা আমরা শুনি, ওদের শোনাই, বা গল্প বলি। জানো, লিচু চোর গল্প কবিতাটা শোনো, এই যে তুমি এখন লিচুর সময় আসছে, এখন যদি একটা 2-2.5 বছরের বাচ্চার সঙ্গে আমি লিচু চোর কবিতাটা বলি, কাঠবিড়ালি কবিতাটা বলি, খুব অন্যায় হয়ে যাবে, হবে না তো। বা এটাই আমি যদি না পারি, আমি এই জিনিসটাই ওকে স্ক্রিনে দেখাই। যখন তুমি ছোট ছোট, এগুলো ছোট ছোট ইনিশিয়েটিভ, কিন্তু বড় না। তো এই ইনিশিয়েটিভ থেকে পরিবর্তন আনে আসলে। তো তখন এই বাচ্চাটা যখন প্রজাপতি দেখবে, তো ওকে বলে দিতে হবে না, ও দেখবে আপনা আপনি প্রজাপতি গানটা গাইছে বা লিচু চোর কবিতাটা বলছে। তো আস্তে আস্তে যখন সে স্টেপ ইন করবে স্কুলে, তখন স্কুলে এইটার সঙ্গে গ্রুপ, তার ফ্রেন্ড সার্কেল যখন তৈরি হবে, সেই বন্ধুদের দলের সঙ্গে যখন একসাথে বসেই এটাকে রিপিটেডলি করতে থাকবে, এটার মধ্যে একটা আনন্দ চলে, ওরা বুঝবে না শুধু আনন্দটুকু ওরা পাবে, কিন্তু এই সময়টাকে সে আরো 10 বছর পরে যেতে হবে, জানো আমরা তো স্কুলে এরকম করেছি। তখন আস্তে আস্তে ওর বোধটা তৈরি হবে। এবার তুমি ওকে ভালো জিনিস দিলেই না, তোমাকে এমন কিছু গান শোনালে, তুমি হয়তো শোনাচ্ছ না, বা স্ক্রিনে শুনছি, মোবাইলে দেখছি এমন কিছু গান, হয়তো আমার দেশের ভাষাও নয় সেই গানটা, তখন তুমি কি করলে, এক পাল্লায় মেপে দিলে যে গান বাজনা তো ভালো না, খারাপ জিনিস। কিন্তু যেটা ভালো সেটা তো তুমি ওকে ইন্ট্রোডিউসই করালে না এই জীবনে, ঠিক না? তো এই যে বললাম যে গোড়ায়, এখান থেকে আসার একমাত্র উপায় শুরু থেকে, জোর করে নয়। মিউজিক আমরা অনেকেই, আমরা যারা গান বাজনা করি অনেকেই বলি যে জোর করে, আর ওকে শেখাও সারেগামা শেখাও, জোর করে। জোর না, কখনোই জোর করা উচিত না। এটা ওরা আনন্দ নিয়ে শিখবে, জানবে, শুনবে। কারো গাওয়ারও দরকার নেই। সবাইকে কি শিল্পী করার জন্য গান শেখানো হয় না? তো শিল্পী একটা সত্তা, এটা আপনা আপনিই চলে আসে, কিন্তু ওকে তুমি পরিচয় করাও। তোমার শ্রোতাও তো প্রয়োজন। তুমি একটা ভালো মানের শ্রোতা, তুমি ভালো গান গাইবে, তোমার শিল্পকে যদি কেউ রিকগনাইজ না করে, কেউ তোমাকে যদি সেটার অ্যাকসেপ্টেন্স না দেয়, কারা দিবে? শ্রোতা দিবে। তো সেই শ্রোতাও তৈরি হওয়ার প্রয়োজন আছে। তো এই জন্য বলছি যে তার মানে কিভাবে চেঞ্জেস গুলো আসবে, স্লোগান কখন তারা বলবে না, যখন ওরা জানবে গানগুলো। আপনার কাছে সবকিছু মিলিয়ে কাজী নজরুল ইসলাম আসলে কি কি মনে হয়? আমার কাছে বিস্ময়, বিস্ময়। মানে এটা কিভাবে পসিবল? এত গবেষণা হচ্ছে, এক ধরো নদীর দিয়ে যদি বলে, পদ্মা নদীর যে গান লিখলো, হ্যাঁ, পদ্মার ঢেউরে,
তোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যারে। এই যে শূন্য হৃদয়, এটার সঙ্গে পদ্মার কানেকশনটা উনি কিভাবে পেলেন, কিভাবে করলেন? বললেন না যে শ্যামা সঙ্গীত লিখেছেন, হামনাথ হামনাথও লিখেছেন, জি। লিখেছেন, আবার হামনাথের মধ্যে কীর্তনের সুর এনেছেন। জি। এই যে দুটাকে মানে একত্র করার চেষ্টা, গলাগুলি, গালাগালি নয়, সব বলে গেছেন জানো। জি। মানে সব বলে গেছেন বলতে যেগুলো আমরা সরাসরি বলি সেগুলো, গালাগালি নয়, গলাগুলি ধরার কথা বলে যাচ্ছেন, সবাইকে একসাথে মানবতার কথা বলেছেন, সাম্যের গান গাচ্ছেন, সাম্যের কথা বলছেন, নীচতার বিরুদ্ধে বলছেন। উনি বলছেন যে সবকিছুর মাফ হয়, নীচতার কোনো মাফ হয় না। এই যে মানুষটা ভাবছেন, উনি পড়ার সময় পেয়েছেন কখন এই শ্যামা সঙ্গীত নিয়ে? এরকম মানে এই ধরনের রচনা এক রামপ্রসাদী গানের পর আর কারো গানের মধ্যে এই দর্শন পাওয়া যায় এত না, গভীর দর্শন পাওয়া যায়নি। জি। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। অর্থাৎ মা কালীর যে চিরায়ত রূপ দেখে আমরা নিচে দেখি শিব শুয়ে আছেন, শিবের উপর মায়ের পা, অর্থাৎ শিব যে আলো। ওনার তো এটা পড়তে হয়েছে বা জানতে হয়েছে কারো কাছে। এখন আমরা তো কোথাও তার জীবনের মধ্যে পাইনি যে উনি পড়াশোনা করছেন, হ্যাঁ, বা কোনো শৈব মানে যারা মানে শিব ভক্ত কিংবা শক্তি শাক্ত যাদের বলে, যারা মা কালী কিংবা দুর্গা পূজোরী, তাদের সান্নিধ্যে দীর্ঘদিন ছিলেন না, কখনো মানে থাকতেও পারেন, সে জানি না, কিন্তু মানে কোথাও লেখার মতো করে পড়া। উঠে আসে। তাহলে এই জিনিসগুলো জানলেন কোত্থেকে? উনি বৈষ্ণব পদাবলী, হ্যাঁ, বৈষ্ণব ধারার গান লিখছেন, কীর্তন রচনা করে শ্রীকৃষ্ণকে নিয়ে লিখছেন। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম। তো কৃষ্ণের যে এত নাম, 108টা নাম, তো এগুলো উনি জানলেন কোথায়? বাঁকা শিখি পাখা চরণ বাঁকা বঙ্কিম, অর্থাৎ কৃষ্ণ তো এইভাবে ত্রিভঙ্গ, তুমি দাঁড়াইও ত্রিভঙ্গে, উনি যেভাবে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, এগুলো তো তার জানতে হয়েছে, কোথাও না কোথাও থেকে শিখতে হয়েছে। এত কিছু উনি কবে শিখলেন, কবে ধারণ করলেন এত অল্প সময় সৃষ্টির মধ্যে? উনি কি আবার কি লিখছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। উনি সেই মুসলমানকে খুঁজছেন যার পূর্ণ ঈমান আছে আল্লাহর প্রতি। আবার লিখছেন মুহাম্মাদের নাম জপেছিলি, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম কে আগে জপলো? বুলবুলি, সেই প্রকৃতির একটা অবিস্মরণীয় অংশ, পাখি। কি করে? বা রাজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, এ কি খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে। অর্থাৎ আজান যখন হচ্ছে তখন শুধু মসজিদে নামাজ পড়ার জন্যই মানুষের প্রাণ উদ্বেলিত হয়েছে সেটা বলছেন না, উনি শুরুতে আগে বলছেন একটা খুশির অধীর তরঙ্গ। সেই খুশিটা কি? যে আমার এখন প্রার্থনার সময়, আমি এটা একটা স্পেশাল টাইম, যেই টাইমে আমি আমার আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করার একটা সময় তৈরি হচ্ছে। এই যে আজানের ধ্বনি, আজানের সুর, এইভাবে সুন্দর করে ডিফারেন্ট ওয়েতে ব্যাখ্যা কাজী নজরুল স্যার ছাড়া কে করেছেন আমার জানা নেই। আমি তো এখনো অনেক ছোট, জানার এখনো সারা জীবন পড়ে আছি, কিন্তু তারপরও যতটুকু পড়েছি বা শুনেছি তার মধ্যে থেকে বিস্ময়। শুধুমাত্র কবিতা, শুধুমাত্র গান যে তা নয়, কবিতা, তার সম্পাদনা, তার প্রবন্ধ, সবকিছুতে মানে এক এক জায়গায় কাজী নজরুল ইসলামকে এক এক রকম মনে হয় অনেকগুলো চরিত্র দেখছি একটা মানুষের মধ্যে। আজকের এই বিশেষ দিনে তার প্রতি তিনি আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি, আমাদের মনের একদম গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং তারই সাথে আজকের আয়োজন শেষ করব। অবশ্যই উনি অল্প অল্প করে আমাদেরকে গান শোনাচ্ছিলেন এবং থামতে দিতে ইচ্ছে করছিল না, তাই আপনার কাছ থেকে একটা গান শুনে আজকে আমরা বিদায় নিব। তার আগে একটু বিদায় নিয়ে আসি। বনিবার তার আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার
চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়, খুঁজে তারে আমি আপনায়।